পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে অনিয়ম, দুদকের ৩ মামলায় আসামি শেখ হাসিনা, রেহানা, ববি, টিউলিপ সহ ৪৭ জন। বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ করবে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর, অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি, আপনি জানেন বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট। সরকার সঠিক পথেই হাঁটছে, এটাকে আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে পঞ্চগড়ের আটোয়ারি স্বাস্থ্য কমপ্লেক্স, ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা, একজন চিকিৎসক সংকট সমাধানের দাবি। মৌলভীবাজারে পাহাড়ি টিলায় হচ্ছে কফি চাষ, সফলতা পাওয়ায় উৎপাদনে আগ্রহ বাড়ছে, স্থানীয়দের আমদানি নির্ভরতা কমার আশা। কফি বাগান দেখে যদি আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং কফি চাষ করে, তাহলে কফির উপর আমদানি নির্ভরতা আমাদের অনেক কমে যাবে। জমি নিয়ে বিরোধে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান, কয়েক দফা হামলার শিকার পরিবার, পালিয়ে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে। ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। দমকা বাতাসে আরও অবনতির শঙ্কা, লস অ্যাঞ্জেলেসের দাবানল, প্রাণহানি বেড়ে ২৪, আগুন নিয়ন্ত্রণে যোগ দিলেন শতাধিক কারাবন্দী। এবং বিপিএলে চিটাগাং কিংসের কাছে সিলেট স্ট্রাইকার্সের ৩০ রানের হার, অন্য ম্যাচে খুলনাকে ৮ রানে হারালো অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ৩ মামলায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তা সহ আসামি করা হয়েছে ৪৭ জনকে। সোমবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান। ফজলে আদিত্যের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে ৩টি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পৃথক ৩ মামলায় প্রধান আসামি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। সেই সঙ্গে আসামি করা হয় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকিকে। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট ১৫ জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট ১৬ জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, পূর্বাচল নতুন শহরের সেক্টর ২৭-এর কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের পূর্বাচল নতুন শহরের প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এই বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে হওয়া ৩ মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজুকের কর্মকর্তা সহ আসামি করা হয় ৪৭ জনকে। আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার। সোমবার আবু সাইদের ভাই রমজান আলী প্রসিকিউশনে এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় রংপুরে একটি মামলা হলেও ট্রাইব্যুনালে বিচার চলতে বাধা নেই। ছাত্র জনতার আন্দোলনে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। চিফ স্যারের কাছে
যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাঈদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে। আবু সাঈদ হত্যাকাণ্ড একটি দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে বিশ্বসহ গোটা দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে। তো আমরা এই বিগত 5 মাস পেরিয়ে গেলেও এখনো আবু সাঈদ হত্যায় যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত গুরুত্বপূর্ণ অনেকের কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। তাদের আবেদনের ভিত্তিতে এই কল রেকর্ড সিআইডি ল্যাবে বিশ্লেষণের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। কোনো চাপেই মাথা নত নয়, আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা, গুম, নৃশংসতা যে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে তা নিয়ে একাধিক মামলা হয়েছে ট্রাইব্যুনালে। গণহত্যার বিভিন্ন ডিজিটাল এভিডেন্স ফুটেজ বের করতে তৎপর পুরো তদন্ত সংস্থা। সোমবার একটি মামলার শুনানিতে উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার সময় কিভাবে নির্দেশ দিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত কল রেকর্ড, ইলেকট্রনিক নানা তথ্য হাতে এসেছে প্রসিকিউশনের, যা যাচাই বাছাই করতে চাওয়া হয় আদালতের অনুমতি। পরে আদালত তদন্ত সংস্থাকে তার যাচাই বাছাইয়ের অনুমতি দেন। আপনারা জানেন বিভিন্ন ভয়েস রেকর্ডিং যেগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, এগুলো অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে যে ভয়েস ক্লিপিংগুলো নিয়েছি, এগুলো যাচাই করার জন্য আমরা সিআইডির প্রতি একটা নির্দেশনা ট্রাইব্যুনালে চেয়েছিলাম। ট্রাইব্যুনাল সেটাও আমাদের মঞ্জুর করেছেন। পরে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, শুধু অডিও রেকর্ড না, বিভিন্ন ভিডিও ফুটেজ, মেসেজ সহ ডিজিটাল এভিডেন্স যাচাই বাছাইয়ের জন্য আবেদন করা হয়। বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। কোনো চাপেই মাথা নত নয়, আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল কোনো চাপের মধ্যে নেই, প্রসিকিউশন এজেন্সি কোনো চাপের মুখে নেই, এবং কোনো চাপ যদি আসেও এই ট্রাইব্যুনাল আমার প্রসিকিউশনের পক্ষ থেকে বলতে পারি, আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা প্রত্যেক প্রসিকিউটর এবং আমরা যারা এর সাথে আছি, আমরা দেশ জাতি আইনের প্রতি কমিটেড। আমরা আইন অনুযায়ী যা হওয়া উচিত, যা করা উচিত সেটা আমরা করব। কোনো চাপের কাছে এই প্রসিকিউশন নতি স্বীকার করবে না। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যায় জড়িত 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা আগামী শুক্রবারের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সোমবার স্থানীয় সময় বিকেল 3:30টায় লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান। বলেন, নেফ্রোলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। সব পরীক্ষা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বেগম জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান ডাক্তার জাহিদ। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশে চীন বিনিয়োগ অক্ষুণ্ণ রাখা সহ সফরে দেশের অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতির ইতিবাচক পরিবর্তনের আশা তাদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 5 আগস্ট পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় হতে দেখা যায় চীনকে। দেশটিতে একের পর এক আমন্ত্রণ জানানো হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে। এরই ধারাবাহিকতায় আগামী 20 থেকে 24 জানুয়ারি চীন সফরে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন। সেখানে চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার এটাই হবে প্রথম
দ্বিপক্ষীয় সফর। বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমাদের কাছে মনে হয়েছে যে পররাষ্ট্রনীতি একটা জায়গা যেটা খুবই ইগনোরড এবং খুব নেগলেক্টেড অবস্থায় ছিল এতদিন। আমি মনে করি সরকার সঠিক পথেই হাঁটছে, এটাকে আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। বর্তমান যুগের যে ডিপ্লোমেসি আর আরও 20-50 বছর আগের ডিপ্লোমেসি কিন্তু এক নাই। তো সেই হিসাবে আমাদের সাথে চীনের সম্পর্ক থাকবে, আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য $25 বিলিয়ন, যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাড়বে বলেও আশা তাদের। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি, আপনি জানেন। বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট আছে এই দেশে। পৃথিবীর প্রায় সমস্ত এমনকি অনেক দূরবর্তী গুরুত্বপূর্ণ রাষ্ট্রেরও তাদের কাছে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিকভাবে। সেটা আমি মনে করি যে এই পররাষ্ট্র উপদেষ্টার যে চীনে যে দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে, এর ফলে অন্যান্য রাষ্ট্র এতে নাখোশ হবে বলে আমি মনে করি না। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ফলাফল আসতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। চীন এবং ভারত এই দুটি যদি আজকে চায় যে আমরা 7 দিনের ভিতরে এই রোহিঙ্গাদের এখান থেকে ওইখানে রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করব, তাহলে এটা অসম্ভবের কিছুই না। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। কুমিল্লা সীমান্তের পুকুর পাড়ে কাটা তারের বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে তারা। বিজেপি বলছে দুপক্ষের সমঝোতার ভিত্তিতেই চলছে বেড়া নির্মাণ। এদিকে কয়েকদিনের উত্তেজনার পর স্বাভাবিক লালমনিরহাট সীমান্ত। সুমন কবির ও জামাল বাদশার তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পুকুরটির 1/3 ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। সেই পুকুর পাড়েই বেড়া তুলছে বিএসএফ। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় শাহপুর সীমান্তের পুকুরটির কাছেই সতর্ক অবস্থানে আছে বিজেপির টহল দল। অন্যদিকে বিএসএফ এর উপস্থিতিতে চলছে বেড়া নির্মাণের কাজ। বিএসএফ এর এমন কর্মকাণ্ডে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। না, আমরা তার কারণে বেড়া 20 গজের ভিতরে দিতেছে, এটা আমরা তো খারাপ লাগতেছে। আন্তর্জাতিক রায় আছে 150 গজ দূরে তার কারণে বেড়া, আর এই জায়গায় দিতেছে মাত্র 20 গজের ভিতরে। এদেরকে আমরা উপকার কি, আমরা তো ক্ষতি হইতেছে। আমরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দেয়, তারা এই সুযোগটা দিতেছে না। বন্দুক দেখায় বা গুলি করে দিব, সরে যাইতে বলে। তো 20 গজের ভিতরে বেড়া দিলে তো আমরা অত্র এলাকার মানুষ একটু বিপদে পড়বো। কেন এইদিকে হাঁটাচলা করা যাবে না, হাঁটাচলা করতে গেলে মনে করেন গুলি দিব বা ধমকাইতে আছে, জমি জামা আছে, এটাও ব্যবহার করা যাবে না। আমাদের বর্ডারে মাঝে বেড়া হইতে আছে, তো আমরা তো আত্মীয়-স্বজন ইন্ডিয়া এদিকে আসিল, এতদিন তো কথাবার্তা বলছি, এখনও একটু বেড়া হয়ে যাওয়ার পরে কথাবার্তা বলতে হয় না। তবে বিজিবি আছে, ইনশাল্লাহ আমরা এই ইয়া করতে পারি, বিজিবি আমরা ইয়া করে দিয়ে সুযোগ করে দিতে আছে। তবে বিজেপি বলছে দুই পক্ষের সমঝোতাতেই বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে কাজ করলে বাধা দেয়া হবে। হ্যাঁ, চুক্তিতে আমরা যেরকম পেয়েছি যে আখাউড়া 150 গজের ভিতরে আখাউড়ার ওখানে একটা রেলওয়ে প্রজেক্ট আছে, সেটা আমরা করব। আর চুক্তিতে একইভাবে বলা আছে 150 গজের ভিতরে ইন্ডিয়া এখানে বিএসএফ কাঁটাতারে বেড়া দিবে। তো 150 গজের ভিতরে দুইটা, একটা বাংলাদেশের ভিতরে স্থাপনা হবে আর একটা ইন্ডিয়ার ভিতরে এই কাঁটাতারে বেড়া হবে। তো সেই চুক্তি অনুযায়ী কাজটা করছে, এখানে অবৈধ কোনো কিছু হচ্ছে না। এদিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘরে কয়েকদিনের উত্তেজনার পর সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্ত উত্তেজনা নিয়ে ঢাকা নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে
ভারত। সোমবার ভারতের ANI, NDTV সহ বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ হাই কমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট 5টি স্থানে বেড়া দেওয়ার চেষ্টা করছে অভিযোগে গতকাল রোববার প্রণয় বর্মাকে তলব করে ঢাকা। এদিন বিকেল 3টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণয় বর্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় 45 মিনিট ধরে তার বৈঠক হয়। এর পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। DGFI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তার বাসা থেকে DGFI এর একটি দল তাকে আটক করে। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম খুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত এই জেনারেলের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ রয়েছে। তবে সাইফুল আলমকে গ্রেফতার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এছাড়া গুমের মামলায় তার বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশের অন্যান্য জেলার মতো শেরপুর ও হবিগঞ্জ শীতের তীব্রতা কমেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম উজ্জ্বল ও আমির হামজা। প্রথমেই যাচ্ছি শেরপুরে। উজ্জ্বল, শীতের তীব্রতা কমায় জনজীবনে কেমন স্বস্তি দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি ফারজানা, আপনাকে শুভ সকাল জানাচ্ছি। শেরপুরের গারো পাহাড়ের পাদদেশ সীমান্তবর্তী এই জেলায় গত কিছুদিন আগেও কিন্তু শীতের তীব্রতা অনেকটা থাকলেও এই মুহূর্তে কিন্তু শীত অনেকটাই কমেছে। আর গত কদিন ধরেই কিন্তু এখানকার আবহাওয়া কিন্তু অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই যে গত কয়েকদিনের তুলনায় এখনকার যে মানুষের যে স্বাভাবিক চলাচল, অর্থাৎ এখানকার যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তারা অনেকটা ঘর থেকে বেরিয়ে তারা আসলে কাজেও কিন্তু যুক্ত হচ্ছেন। আর এই মুহূর্তে শেরপুরের গারো পাহাড়ের পাদদেশ এলাকা সীমান্তবর্তী এলাকার মানুষজনের জন্য রাতে এবং সকালে, অর্থাৎ রাতের যে সন্ধ্যা থেকে আসলে একটু ঠান্ডা কিন্তু শুরু হয় এবং ভোরেও কিন্তু আসলে ঠান্ডাটা কিন্তু দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাও কিন্তু অনেকটা কমে যায়। আমি যদি এই মুহূর্তে ঠিক ডান পাশে একটু দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সূর্য উদয় হচ্ছে এবং সূর্য উদয়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া, অর্থাৎ এখানকার যে কুয়াশা সেটাও কিন্তু কেটে যাচ্ছে। সকাল থেকেই কিন্তু অনেক মানুষ কিন্তু তাদের কর্মস্থলেও কিন্তু যুক্ত হচ্ছেন। আর আপনার মাধ্যমে জানাতে চাই যে গত কিছুদিন আগেও কিন্তু শেরপুরে যখন ভয়াবহ একটি বন্যার কবলে পড়ে, সেখান থেকে এখন পর্যন্ত কিন্তু যে সকল নিম্ন শ্রেণীর মানুষ আছেন অনেকে কিন্তু ঠান্ডা জনিত হওয়ার কারণে অনেকে কিন্তু নানাবিধ সমস্যায় পড়েছেন। তবে সরকার এবং বেসরকারি অনেক সংস্থা তারা কিন্তু এই শীত নিবারণের জন্য কম্বল সহ অনেক শীতার্তদের মাঝে কিন্তু এই শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন। আমরা আসলে শেরপুরের সীমান্তবর্তী এলাকার বিভিন্ন এলাকা থেকে আমরা আসলে হাসপাতাল এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে দেখেছি যে ঠান্ডাজনিত অনেক রোগীরা কিন্তু, অর্থাৎ শিশু রোগীদেরকে আমরা দেখেছি যে ডায়রিয়া, নিউমোনিয়া সহ অনেকে আক্রান্ত হচ্ছেন। আমরা একটু এখানকার যারা অধিবাসী আছেন তাদের সাথে একটু জানতে চাইবো যে এখানকার যে আবহাওয়া, বর্তমানে যে ঠান্ডার বিষয়টি কেমন দেখছেন? ঠান্ডা আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা অনেকটা কেটে গেছে।
তো আমরা তো বরাবরই ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষা উপজেলা, নালিতাবাড়ি উপজেলা বরাবরই ঠান্ডা একটু বেশি, অন্যান্য জায়গার তুলনায় নালিতাবাড়িতেও ঠান্ডা একটু বেশি। তো তুলনামূলকভাবে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ ঠান্ডাটা একটু কমতে শুরু করেছে। যে আমি যেটা শুনছিলাম যে আসলে এখানে কিন্তু গত কিছুদিনের তুলনায় কিন্তু ঠান্ডা অনেক কমেছে এবং স্বাভাবিক হচ্ছে মানুষের চলাচল। আর এই মুহূর্তে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি হবিগঞ্জে হামজার কাছে। হামজা, আপনার এখানে কি অবস্থা ঠান্ডার? উজ্জ্বল, আসলে দেখুন হবিগঞ্জেও কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটাতে কিছুটা কম রয়েছে শীতের তীব্রতা, যেটি আসলে আমরা এখন আছি হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায়। এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে সাধারণ মানুষের যেই জীবনমান বা চলাচল সেটি অনেকটা স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহে কিন্তু তীব্র কুয়াশার কারণে মানুষের মধ্যে দুর্ভোগ, অর্থাৎ খেটে খাওয়া মানুষের মধ্যে একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছিল, আসলে তারা দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। তো এই সপ্তাহে এসে যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছেন, এবং যেটি আবহাওয়া অফিসের তথ্য আমি একটু জানাতে চাই আপনাদেরকে। আবহাওয়া অফিসের 24 ঘন্টার তথ্য অনুযায়ী সিলেট অঞ্চল, অর্থাৎ এই সিলেট অঞ্চলে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে, অর্থাৎ সিলেটের যে সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া তাপমাত্রা রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আর অন্যান্য যেই সারা দেশের দিনের তাপমাত্রা কিন্তু প্রায় অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া জানিয়েছে। পাশাপাশি এর পরের যেই অর্থাৎ 14 জানুয়ারির যে পূর্বাভাসে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, পাশাপাশি দিনের আবহাওয়া কিন্তু শুষ্ক থাকতে পারে। আসলে যেটি বলতে হয় যে এখন যেহেতু শীতের প্রকোপ কমতে শুরু করেছে, মানুষের মধ্যে একটি স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে এসেছে। তো আসলে বলা যায় যেহেতু যদি শীতের তীব্রতা কমে তাহলে মানুষের স্বস্তি ফিরে আসতে পারে। এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে শীতের সবশেষ। মারজানা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, শেরপুর এবং হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন নিজেই রোগী সেজে বসেছে। মাসের পর মাস একজন চিকিৎসক দিয়ে চলছে 5 লাখ মানুষের স্বাস্থ্য সেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন জেলার বাইরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বিস্তারিত সহকর্মী রাশিদুজ্জামান বাবুর পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে। পঞ্চগড় জেলার 5টি উপজেলার মধ্যে প্রান্তিক উপজেলা আটোরিয়া। অর্থনৈতিকভাবে এই উপজেলার মানুষ তেমন স্বাবলম্বী নয়। অধিকাংশ মানুষ কৃষিকাজ সহ শ্রম বিক্রি করে জীবনযাপন করেন, ফলে স্বাস্থ্যসেবা নিতে গেলে পড়তে হয় ভীষণ অসুবিধায়। এই উপজেলার 5 লাখ মানুষের অধিকাংশ মানুষের চিকিৎসার ভরসার জায়গা আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসে এখানে। অনেকে প্রাথমিক চিকিৎসা নেন, আবার অনেকে হন ভর্তি। তবে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সটির। দীর্ঘদিন ধরে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। রয়েছে জনবল সংকট। এখানে ভালো ডাক্তার নাই, ভালো দেখাশোনার মতো কোনো পরিবেশ নাই। এইভাবে খালি আমি না, এখানে যতগুলা আছে সবার এই ধরনের সমস্যা। ডাক্তার নাই থেকে আর কি সেবা দিতে পারে না। ডাক্তারের অভাব, ডাক্তার এখানে নাই। ডাক্তারের জন্য এখানে অনেক রোগী আসে, কিন্তু ডাক্তারের অভাবে ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুরের দিকে যাই। ডাক্তার না পাওয়ার জন্য আমাদেরকে আটুরিয়া, ঠাকুরগাঁ বা রংপুর এখানে যাইতে হয়। আমরা যাইতে পারি না, আমরা গরিব লোক। একটা ডাক্তার আছে, এই ডাক্তারে মনে করেন সামলাইতে পারে না, তো আরো ডাক্তারের প্রয়োজন আছে। এমনকি গুরুতর রোগী এলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে অসহায় মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে অর্থ ব্যয়ে অন্যত্র চিকিৎসা নিতে হচ্ছে তাদের। আমাদের এই হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসারের পোস্ট হচ্ছে 28টি, কিন্তু বর্তমানে এখানে আমি একাই পোস্টেড আছি। বিশাল এই জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে 24 ঘন্টা কার্যক্রম চালু রাখতে হয় বলে জানান জেলার সিভিল সার্জন। গত দিনগুলোতে একজন মেডিকেল অফিসার নিয়ে যে আমরা সেবা দিচ্ছিলাম, তো আশা করছি যে এখন থেকে আরো উন্নত এবং অধিক ভালো সেবা আমরা এই যে নতুন পদায়িত ডাক্তার যারা আছেন তাদেরকে দিয়ে
প্রদান করে যেতে পারবো। দ্রুত আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চান কর্মরত চিকিৎসক ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের পাহাড়ি টিলায় সম্ভাবনার হাতছানি দিচ্ছে কফি। অনাবাদি জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফসলের। বাগান করে সফলতা পেয়েছে স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। তার বাগান দেখতে বিভিন্ন জেলা থেকে আসছেন কৃষকরা। সহকর্মী সালে ইলাহি কুটির প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। অবাক করা হলেও দেশে সম্ভাবনার দুয়ার খুলছে কফি আবাদ। মৌলভীবাজারের আকবরপুরের পাহাড়ি টিলার জমিতেই গড়ে তোলা হয়েছে বাগান। প্রায় 6 একর জায়গা জুড়ে 2019 সালে আনারস বাগানের মধ্যেই কফি চাষ শুরু করেন স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। বর্তমানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের প্রায় 1000 কফি গাছ আছে তার বাগানে। প্রথমে প্রক্রিয়াজাত করার সুযোগ না থাকলেও বর্তমানে কৃষি বিভাগের দেয়া 2টি মেশিনে স্বল্প পরিসরে হচ্ছে প্রক্রিয়াজাত। আমার এখানে খুব ভালো ফলন হয়েছে। আমি কফি লিয়া খুব চিন্তার মাঝে আসলাম যে আমি কফি কিভাবে এটা প্রক্রিয়াজাত করবো। আমি আসছি অবশ্য আগে কফি উঠেই আমি একটু অল্প দামে প্রায় 250 টাকা কেজিতে আমি বিক্রি করছি। এ যাবতে আমি কফি উঠাইয়া আমি একটা মেশিন পাইছি, মোটামুটি আমি লাভবান হইতাম পারছি। মান্নানের দেখা দেখি জেলায় অন্য পাহাড় টিলায়ও সাথী ফসলের সঙ্গে বাড়ছে কফি চাষ। আগ্রহী হচ্ছেন প্রবাসীরাও। সদর উপজেলায় আনারস বাগানে এবং টিলা জাতীয় জায়গায় আমরা কফি চাষ শুরু করেছি 2019 সাল থেকে। এখন এটা খুবই জনপ্রিয় হয়েছে। কফি গাছের মধ্যে খুব সুন্দরভাবে কফি ধরছে, ফলনও ভালো হয়েছে। ইনশাআল্লাহ আমরা এটা বাজারজাত করব। কৃষক প্রশিক্ষণে মান্নানের কফি বাগান দেখে চাষের আগ্রহ দেখেন নরসিংদী জেলার কৃষকরাও। নরসিংদী থেকে আসছি কফি বাগানে। আমরা এই যে অনেক কফি বাগান দেখে অনেক ভালো লাগছে। এটা আমরা নরসিংদী থেকে করতে চাই। কফি চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করছেন নরসিংদী জেলার কৃষি কর্মকর্তা। নরসিংদীতে উঁচু জমিতে এবং যেসব জমিতে অন্য কোনো ফসল হচ্ছে না সেসব জমিতে তারা এই চাষটি সরবরাহ করবে। কফি বাগান দেখে যদি আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং কফি চাষ করে তাহলে কফির উপর আমদানি নির্ভরতা আমাদের অনেক কমে যাবে। পাহাড় টিলায় চাষাবাদ বাড়াতে কাজ করছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা যদি এটা বাণিজ্যিক আকারে আরো বেশি করতে পারি, আমার মনে হয় যে আমাদের চাহিদা মেটাতে পারবে। সংশ্লিষ্টদের মতে আগামীতে চা, আনারস, লেবু, কমলার মতোই কফি চাষেও সমৃদ্ধ হবে মৌলভীবাজার। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিরাপত্তাহীনতার মধ্যেই শুরু থেকে ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লায় নারী শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাহসী অংশগ্রহণে আন্দোলন বেগবান হয়। 3 অগাস্ট শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় বিপাকে পড়ে বেশিরভাগ নারী শিক্ষার্থী। আশ্রয় না পেয়ে বাঁচার আকুতিতে তাদের আর্তনাদের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। আঙ্কেল প্লিজ গেটটা খুলুন। বাঁচার এই আর্তনাদটি বেশ সাড়া ফেলেছিল দেশ জুড়েই। গত 3 আগস্ট পতিত আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা কুমিল্লার ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়লে নগরীর পুলিশ লাইন এলাকায় বেশ কিছু নারী শিক্ষার্থী একটি বাড়ির গেটের সামনে আশ্রয়ের জন্য এভাবেই আর্তনাদ জানায়। কিন্তু বাসার মালিক দাঁড়িয়ে থেকে গেট খুলে আশ্রয়ের পরিবর্তে উল্টো গেটে তালা দিয়ে রাখেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয় ছাড়াও আশেপাশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আন্দোলন দাবানলে রূপ নিয়েছিল সে সময়ে। তখন বিল্ডিং মালিকরা দাঁড়িয়ে থেকেও গেট বন্ধ রাখার বিষয়টি অমানবিক বলছেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। এটা ছিল সবচেয়ে আমার দৃষ্টিতে সবচেয়ে অমানবিক একটা কাজ। এই বিল্ডিং এর যে ওনার ছিল বা যারা গেটটা খুলেনি, সামনে যারা দাঁড়িয়ে ছিল, আমি বলবো কি হয়তো ওদের ঘরে কোনো সন্তান নেই। কাছের মানুষদের কাছ থেকে নারী শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণে আক্ষেপ জানান অন্যান্যরা। ওনারা তো আমাদেরই মানুষ, আমাদের কাছের মানুষ, ওনারা আমাদের দূরের কেউ ছিল না। অতটুকু নিরাপত্তা উনি দিতে পারতো আমাদেরকে। সরব এ আন্দোলনে যোগ দেন শিশুরাও। রাফা নামের 6 বছর বয়সী এক শিশু মায়ের সাথে যায় আন্দোলনে। মোবাইলে সরব আন্দোলনের চিত্র দেখেই সে মনে সাহস পেয়েছে বলে জানায়। রাফার মা ইশরাত জাহানও জানান মেয়ের সাহসিকতার কথা।
মোবাইলে দেখতাম অনেক মানুষ মারা যেত, এর জন্য আমার মনে সাহস জুগাইছে, আমি তাই আন্দোলনে গিয়েছি। যখন 3 তারিখ আমার মেয়েকে নিয়ে বের হয়েছি, পোলাপাইন তো পুরা মানে অস্ত্র নিয়ে, বিদেশি অস্ত্র নিয়ে, চাইনিজ রাইফেল নিয়ে ওরা দাঁড়িয়ে আছে। তখন আমার মেয়ে আমার হাত ধরে বলতেছিল, আম্মু আমি কি আজকে মারা যাব? আন্দোলনের সময় কুমিল্লার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে নতুন মাত্রা দিয়ে আরো বেগবান করেছে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক। তারা আমাদেরকে যে পরিমাণ সাহস জুগিয়েছিল, যেটা আমাদের পক্ষে আসলে অনেক কিছু চিন্তা করার দুঃসাধ্য ছিল, সেখানে কিন্তু তারা কিন্তু ওই জায়গাটা অবদান রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বপ্রথম কুমিল্লায় 11 জুলাই পুলিশ ছাত্রদের ওপর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমিজমার বিরোধের জেরে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান। জানা যায়, জমি কেনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী সুব্রত আলীর সঙ্গে। ফসল নষ্ট সহ কয়েক দফায় হামলাও করা হয় রোমানার বাড়িতে। এখন প্রাণ ভয়ে বাড়ি যেতে পারছেন না তিনি। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঢাকার রাজপথে সহপাঠীদের সঙ্গে রক্ত ঝরান রোমানা খান। সেই রোমানা খান ও তার পরিবার এখন ঘরছাড়া। 2021 সালে ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার প্রাসাদপুর গ্রামের রহিমা খাতুনের কাছ থেকে 21 শতক জমি ক্রয় করেন রোমানার বাবা নূর আলম খান। এ নিয়ে রহিমার ভাই সুরজত আলীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। রাজনৈতিক পট পরিবর্তনে গত 5 আগস্টের পর স্থানীয় শ্রমিক লীগের নেতা আতিকুল ইসলাম এবং তার বাবা সুরজত আলীর ক্রয়কৃত জমির ফসল ভেকু দিয়ে নষ্ট করে দখলে নেয়। দফায় দফায় বাড়িতে হামলা চালানো হয়। সবকিছু তছনছ করে রোমানার একাডেমিক কাগজপত্র লুট করা হয়। আমরা এর মধ্যে একটা ফৌজদারি মামলাও করি তাদের বিরুদ্ধে। মামলা ঠিক পরপরই ওরা আমাদেরকে, আমরা কেন সেনাবাহিনী এনেছি, কেন আমরা পুলিশের সহায়তা নিলাম, সেজন্য আমাদেরকে দ্বিতীয় দিন 17 আগস্ট অতর্কিত হামলা করে। ওইটার পরেও হইলো যে ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। রোমানার পরিবারের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাড়িতে নিশ্চিতে থাকতে জোরালো আইনি পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। 200 মানুষ ভাঙচুর করে সব লয়ে গেছে আমার বাড়িতে। বাড়ি তুললেও চাক্কা মিলে মারে, মারধর করে, তারপর অনেক সমস্যা দেখা। বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা ব্যাগ নিচে গা। তবে অভিযোগের বিষয়ে সুরজত আলীর ছেলে কামরুল শেখের কাছে জানতে চাইলে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করে এলাকাবাসীর উপর দায় চাপান। আর পুলিশ বলছেন, রোমানারা ইচ্ছে করলেই বাড়িতে থাকতে পারেন, সেখানে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। না, এটা মিথ্যা, এগুলি অপহরণ না, এগুলি মনে বুঝেন তারা তো অন্য লাইনে চলে। আমাদের এলাকাতে যেখানে তারা কি ধরনের চলাচলে বুঝছেন, তারা কিন্তু অন্য লাইনে চলে। আমরা তো পুলিশ যাচ্ছে, দেখতেছে, কোনো সমস্যা নাই। তো যদি নিজে তালা মেরে বসে থাকে সেটা আমার কিছু বলা নেই। কেউ আসতেছে না, এটা তাদের বিষয়। এই ঘটনায় সমন্বয়ক রোমানা খানের পরিবারের পক্ষ থেকে 3টি এবং সুরজত আলীর বাদী হয়ে 1টি মামলা করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। লস অ্যাঞ্জেলেসে দাবানল কোথাও কোথাও দাপট কমলেও দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। এতে সামনে পরিস্থিতি খারাপের শঙ্কা জানান সেখানকার দমকল প্রধান। যেসব জায়গায় আগুন জ্বলছে তার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে শতাধিক কারাবন্দী। এদিকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। আফরিন মোয়ের রিপোর্ট। হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে আছেন ত্রাণের জন্য। প্রথমেই যুদ্ধ বিধ্বস্ত দেশের কথা মাথায় আসলেও এটি আসলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দৃশ্য। কয়েকদিন আগেই বিত্তবান এসব মানুষ এখন হাহাকার করছেন ত্রাণের জন্য। গেল কয়েকদিনের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেসের সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা যাচ্ছিল। তবে গতি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিন ঘন্টায় 30 মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস এ সময় 70 মাইলে পৌঁছাতে পারে। এতে আতঙ্কিত স্থানীয়রা। আমরা একেবারেই আতঙ্কিত। আমরা সবকিছু পিছনে ফেলে এসেছি, আমাদের কোনো বীমা নেই। যদি বাতাস আগুনকে উড়িয়ে দেয় আমরা সবকিছু হারাতে পারি। আশা করছি যে এটি ঘটবে না, তবে আমরা খুব ভয় পাচ্ছি। যদিও পরবর্তী রাউন্ড দাবানলের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণের কথা
জানিয়েছেন LA কর্মকর্তারা। আমরা প্রস্তুত। লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, আমরা এর জন্য সবকিছু করার জন্যই প্রস্তুত রয়েছি। সংস্থাটি আরও জানায়, বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ রূপ নিচ্ছে আরও 6টি দাবানল। এর মধ্যে প্যালিসেইডসে নতুন করে আগুন আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। 6 দিনের বিপর্যয়ে লস অ্যাঞ্জেলেসে 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে 57,000 অবকাঠামো। তাদের মতে এখন পর্যন্ত প্যালিসেডসের দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে 1,53,000 মানুষকে। বাড়ি ছাড়া হতে পারে আরও 1,66,000 বাসিন্দা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ফেরার কয়েকদিন আগে সামরিক মহড়ার আয়োজন করে নিজেদের শক্তির জানান দিল ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিরশত্রু ইসরায়েলের যে কোনো আগ্রাসনের প্রস্তুতি হিসাবে শনিবার এর মহড়া প্রদর্শন করে তারা। এদিকে ইরানের সেনাবাহিনীর হাতে আরও 1000 ড্রোন তুলে দেওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। নাসরিন আক্তারের রিপোর্ট। আকাশের বুক চিরে উৎক্ষেপণ করা হচ্ছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র। দেখে মনে হবে কোনো যুদ্ধের দৃশ্য, তবে আদৌতে এটি কোনো যুদ্ধ পরিস্থিতি নয়। বলা চলে শক্তিমত্তা জানান দিতেই এই মহড়া ইরানের। প্রতিপক্ষ দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে এতে অংশ নেয় বহু যুদ্ধযান। রাডার ব্যবস্থাকে কাজে লাগিয়ে ছোড়া হয় আধুনিক সব সমরাস্ত্র। ক্ষমতার মসনদে বসতে আর মাত্র কয়েকদিন বাকি ট্রাম্পের। এরই মধ্যেই ট্রাম্পের সহায়তায় চিরশত্রু ইসরায়েলের প্রবল ছোবলের শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেজন্যই প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না অন্যতম পরাক্রমশালী দেশটি। রয়টার্সের ভিডিওতে দেখা যায় আকাশে হুঙ্কার হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে আরও গোপনীয় সব ব্যবস্থা এ মহড়ায় সমন্বয় করা হলেও তা প্রদর্শন করা হয়নি। আপনাদের জেনে রাখা উচিত, জনসাধারণের সামনে যা দেখানো হয়েছে তাছাড়াও পুরো দেশ জুড়ে আরও অনেক গোপনীয় ব্যবস্থা কাজ করছে, যা আমরা এই অনুশীলনে ব্যবহার করিনি। ইরানের সেনাবাহিনী আরও জানায়, এ মহড়ায় নতুন সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। 4 জানুয়ারি শুরু হওয়া এ মহড়া চলবে টানা 2 মাস। এদিকে সোমবার ইরানের সেনাবাহিনীর হাতে আরও 1000 ড্রোন তুলে দেওয়ার খবর নিশ্চিত করেছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। এ সময় ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি ও প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেককে একটি অজ্ঞাত স্থানে সাজিয়ে রাখা ড্রোনের সারির মধ্য দিয়ে হাঁটতে দেখা যায়। আগের চেয়ে আমাদের আরও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ইরানের সামরিক সক্ষমতা বাড়ছে। আমরা যে কোনো শত্রুকে মোকাবেলায় প্রস্তুত। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদের পতনে অনেকটা বিপাকে পরাক্রমশালী দেশ ইরান। আর সেজন্যই পূর্ব প্রস্তুতি জানান দিতে দেশটি একের পর এক চালাচ্ছে সামরিক মহড়া। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।